মন মনে অন্তর কাছে আমার মনের কথা। স্বাগতম স্বাগতম আমাদের প্রাণের ডাক্তার ডাক্তার অরূপ রতন চৌধুরী। আপনি শুধু ডাক্তারই নন, আপনি একজন শিল্পী, একজন মানবতার প্রতীক। থ্যাংক ইউ। কথা হবে আপনার সঙ্গে, অবশ্যই। খুব খুশি হয়েছি আমরা। থ্যাংক ইউ। Please। দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আজকে দেখলেন আমাদের অতিথি এমন একজন মানুষ, অনেক প্রতিভার অধিকারী এবং বিস্তীর্ণ তার পরিধি। তার প্রচেষ্টা সবসময় দেখেছি মানবতার দিকে কাজ করে। উনি কিন্তু একজন শিল্পী, রবীন্দ্রসঙ্গীত চমৎকার, মনের আনন্দে উনি গান গেয়ে বেড়ান। সবচেয়ে বড়টা, যেটির উপর সারা বিশ্ব আক্রান্ত, মাদক। এই মাদককে না বলার যে প্রচেষ্টা উনি 40টি বছর ধরে চালিয়ে যাচ্ছেন, এ যেন অবিস্মরণীয় একটি ঘটনা। আসুন তার সঙ্গে কথা বলি। এখানে একটি খাম নেবেন, আচ্ছা, একটু খুলে দেখবেন, ছোট্ট একটু শব্দ পাবেন। প্রথমটাই নিচ্ছি। সুখ। ঠিক আছে দাদা, আপনার ব্যক্তি একজন ডেন্টিস্ট, একজন কণ্ঠশিল্পী এবং একজন মাদক না বলার যোদ্ধা। এই চলার পথে আপনার একটি সুখের স্মৃতি আমরা শুনতে চাই। আমি জানি দুঃখ সুখ নিয়েই জীবন। একজন মানুষ হিসেবে যদি এক চিলতে সুখ পেয়ে থাকেন, সেই কাহিনীটুকু শুনব। এটা স্মৃতি হিসাবে, এমনিভাবে আমরা লটারির মাধ্যমে বেছে নিই সুখ না দুঃখ। প্লিজ। সুখ আমি বহুবার পেয়েছি জীবনে। যেমন আমি বলতে পারি একটা সুখ, সেটা হচ্ছে যে চিকিৎসার কথা তো তুমি বললে, আমি একজন ডেন্টিস্ট। রোগীরা কিন্তু আসে অনেক কষ্ট নিয়ে আমাদের কাছে, ব্যথা, প্রচণ্ড ব্যথা, গাল ফোলা থাকে, খেতে পারে না, মানে জীবনটা কষ্টের মধ্যে যাচ্ছে। সেই সময় যখন আসে এবং তাকে যখন একটা ভালো চিকিৎসার মাধ্যমে ব্যথাটা নিরাময় করে দেই, তখন তার মুখের যে হাসিটা, সেটা থেকে বড় সুখ আর কিছু নাই। একেবারে এটা আমার একদম, মানে টাকা পয়সা জীবনে কিছু না। এই রোগীটার যখন আশীর্বাদটা, দোয়াটা, মানে অবলীলায় আমার উপরে এসে পড়ে। এটা তার স্বাভাবিকভাবেই মুখ আসে। দিয়ে বলে না, কিন্তু তার এক্সপ্রেশনে আমি বুঝি। এরকম অসংখ্য রোগী আমার জীবনে আসছে এবং আমি অনেকের, বিখ্যাত একজন কণ্ঠশিল্পী বাংলাদেশের, কিংবদন্তি, তারও আমি ক্যান্সার ছিল মুখের, সেটাকে আমি ডায়াগনোসিস করেছি, রোগ নির্ণয়, এবং সঠিক সময়ে তার চিকিৎসায় সে ভালো হয়েছে। এখন সে গান গেয়ে বেড়াচ্ছে। এর থেকে বড় সুখ আর কী হতে পারে? এরকম অনেকের জীবনে, ধরো ডায়াবেটিস তার জানাই ছিল না, আমার কাছে আসছে একটা দাঁতের চিকিৎসার জন্য। আমি তার পরীক্ষা করতে দিলাম যে ডায়াবেটিস পরীক্ষা করে নেন। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেই তারা কিন্তু যায়, পরীক্ষা বেশি করতে চায় না রোগীরা, কিন্তু তারা ফিরে আসে যে বলে যে আমার তো ডায়াবেটিস ধরা পড়লো, আপনার জন্য আমার ডায়াবেটিসও হয়ে গেল। আমি বললাম, দেখেন, আপনার যেটা ধরা পড়লো এইটি আপনার কপালটা আশীর্বাদ। ভালো, আশীর্বাদ। আপনার হয়তো আরেকটা বিরাট জটিলতা হতো, তখন হয়তো আপনি যা হাসপাতালে চেক করলে দেখা যেত, কিন্তু আপনার প্রাইমারি স্টেজে ধরা পড়লো যে, এতে আপনার চিকিৎসার মাধ্যমে আপনি সারা জীবন ভালো থাকবেন। এরকম অসংখ্য সুখ। আরেকটা হচ্ছে যে আমি যে মাদক বিরোধী প্রোগ্রামগুলো করি, তুমি যেটা বলছিলে, সেটা প্রথম বাংলাদেশ টেলিভিশনে আমি 40 বছর আগে শুরু করি। এর আগে কোনো ধূমপান নিয়ে প্রোগ্রাম হয় না, তখন তো কোনো চ্যানেল ছিল না, একমাত্র বিটিভি। ধূমপানটা কীভাবে মানুষকে ক্ষতি করে এটা তো মানুষ জানতো না, তাই না? 84 সালের কথা বলছি আমি। তখন বিটিভিতে আমি প্রোগ্রাম করি ধূমপান নিয়ে, এবং এই প্রোগ্রামটা এত সুপারহিট হয়, বিটিভি তখন আমার 20 মিনিটের প্রোগ্রামটাকে 1 মিনিটের ফিলার বানিয়ে প্রতি রাতে দেখাতো, এভরি সিঙ্গল ডে, নিউজ হেডলাইন্সের আগে এবং পরে। যে এবং লাস্ট যে ডায়লগটা ছিল, আমার প্রতিটি ঘরে ছাইদানি, আজ থেকে হোক ফুলদানি। বাহ। এবং এই ধূমপানের অনুষ্ঠান থেকে অনেকে ধূমপান ছেড়ে দিয়েছে। আমি কিভাবে জানলাম? আমার রাস্তাঘাটে যখন দেখা হয় অনেকের সাথে 20 বছর পরে, বলে, ভাই আপনার ওই অনুষ্ঠান থেকে আমি ধূমপান ছেড়ে দিয়েছি।
মানে আমার ভয় লেগে গেছিলো আপনার প্রোগ্রাম থেকে যে ধূমপান করলে ক্যান্সার হয়, এটা হয়। আপনি যে এত সুন্দরভাবে দেখালেন, এটা আমি এত মুগ্ধ হয়েছিলাম। আমি ওই দিনই বাসায় আমার সন্তানের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম যে আমি আর ধূমপান করব না। দ্যাট ওয়াজ ভেরি টাচি, সেন্টিমেন্টাল ইস্যু। তো এইগুলো আমার জীবনে পরম সুখ। আমি আমার এইগুলো ভাষায় প্রকাশ করার মতো না। এখনও ধরো বিদেশে যখন যাই, 20 বছর 30 বছর আগের এইসব প্রোগ্রাম অনুষ্ঠান দেখেছে যারা, তারাও রাস্তাঘাটে দেখা হলে বলে যে আপনার এই প্রোগ্রামটা দেখার পরে আমি ছেড়ে দিয়েছি। তো এটাতে মানুষের একটা উপকার হলো, তাই না? হয়তো ওই ধূমপানটা সে কন্টিনিউ করলে তার ফুসফুসে ক্যান্সার হতে পারতো, হার্ট অ্যাটাক হতে পারতো। তো এই যে প্রিভেন্টিভ কাজগুলো করা একটা, এটা তো আমি বলি যে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, যে আমাদের ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট ছিলেন, বারডেমের প্রতিষ্ঠাতা, তিনি বলতেন যে রোগীদের বলতেন যে আপনাকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। রোগীকে বলতেন উল্টা, মানে এই সেবাটা পাওয়ার সুযোগ সব পেশায় থাকে না। দ্যাট ইজ দ্য অনলি ফিজিশিয়ান অ্যান্ড ডক্টর ও ডেন্টিস্ট যারা একটা মানুষকে অসহায় সময়ে, তার কষ্টের সময়ে তাকে আনন্দ দিতে পারে, সুখ দিতে পারে, তার ব্যথাটা ভুলিয়ে দিতে পারে এবং তার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। আপনার কথায় যেটা আমার ভালো লেগেছে, এই ডাক্তারি জীবন পার করতে যে দুঃখ বেদনা এবং যে পরিক্রমাটা চলে, এটা শুনলাম। কিন্তু একটি অনুপ্রতন হওয়ার পেছনে কি অনুপ্রেরণা পাওয়া দরকার? একটা হচ্ছে যে দেশপ্রেম। আমি ৭১ মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, স্বাধীনমালা বেতার কেন্দ্রের শিল্পী, শব্দ সৈনিক। আমি তখন ঢাকা ডেন্টাল কলেজের প্রথম বর্ষের ছাত্র, আমার বয়স 18। কিন্তু আমি যুদ্ধ শুরু হয়েছে, আমাদের শিল্পীরা স্বাধীনমালা বেতারে চলে গেছে এবং এখানে আমার যাওয়া উচিত। আমি তখন গণসংগীত দল ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি তখন ডাকসুর একটা স্ট্রং সাংস্কৃতিক দল ছিল। আমি, রথীন রায়, কাদের কিবরি, আমরা সব একটা দলই ছিলাম। তো আমাদের এই দলটা যখন চলে গেল তখন আমারও যাওয়ার একটা স্পৃহা হলো, আমি চলে গেলাম। আমি যখন দেশে ফিরে আসলাম, এসে আমি ডাক্তারি পরীক্ষাটাও পাশ করলাম। দেন আই বিকেম ডক্টর, ডেন্টিস্ট। ডাক্তার হওয়ার পরে আমি যখন 1982-তে লন্ডন ইউনিভার্সিটিতে গেলাম উচ্চতর শিক্ষার জন্য, সেখান থেকে আমি ওই ধূমপানের উপরে আমার একটা সেশন ছিল, ক্লাস ছিল, পাবলিক হেলথ নিয়ে পড়তাম। তো ওই ডকুমেন্টারিটা দেখেছিলাম আমি, যে কীভাবে ফুসফুস আক্রান্ত করে। আমি 82 সালে কথা বলছি, 83 সাল। তো ওই সব ফুটেজগুলো আমি নিয়ে আসছিলাম যে এই বাংলাদেশে নিয়ে আমি এগুলো দেখি একটা প্রোগ্রাম করব। মানে তখন তো এগুলা আসেই নেই কেউর কাছে বাংলাদেশে, এবং এগুলা প্রোগ্রাম যে ধূমপান এটা প্রোগ্রাম করা যায়, এগুলা মাথায় আসেনি কারো। তো সেই আমি শুরু করলাম। এই যে দর্শকদের চিঠি, ইন্সপাইরেশন, তাদের মানে অভিনন্দন, এগুলো আমাকে আরও উৎসাহিত করলো। তারপরে আমি আমার মানস, যেটার সঙ্গে তুমিও সম্পৃক্ত ছিলে প্রথম থেকে, মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা যেটা মানস, তুমিও প্রথম থেকে আছো, সাবিনী আসমিন আছে, আমাদের অনেকেই, তপন অঞ্জনা ছিল, ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাই পরে হয়েছে, কিন্তু ইলিয়াস কাঞ্চনকে আমি মানুষে প্রথম নিয়ে আসি এবং সে আসে। তার স্ত্রী ছিল আমার পেশেন্ট। ওই স্ত্রী মারা যাওয়ার পরেই তার এই অনুভূতিটা আমি খুবই ফিল করতাম এবং তাকে তখন আমি নিয়ে আসে এই মানুষে সম্পৃক্ত করলাম। তো এইভাবে আস্তে আস্তে আমি এইসবের সঙ্গে সম্পৃক্ত হলাম। এই যে মাদক মানুষটা কোন অনুপ্রেরণার থেকে আজকে তৈরি হয়েছে? অনুপ্রেরণাটা ছিল যে আমি 1987-এ আমেরিকাতে আমাকে একটা গভর্নমেন্ট থেকে তখন একটা ফেলোশিপ দেওয়া হয় যে মাদকটা যে কত ডেঞ্জারাস এবং এটা যে একটা রিহ্যাব সেন্টারটা কত উপকারী ড্রাগ এডিক্টদের জন্য, সেটা আমাকে দেখার জন্য একটা ইন্টারন্যাশনাল ভিজিটার্স প্রোগ্রাম বলে এটাকে, আইভিভি প্রোগ্রাম, সেটা আমেরিকান এম্বাসির থেকে তখন দেওয়া হতো। সেটা মিনিস্ট্রি অফ ইয়র্থ থেকে আমাকে অফার করা হয়। আমি আমেরিকাতে 1987-এ প্রায় 9টা স্টেটে যাই এবং হাউ টু বিল্ড এ রিহ্যাব সেন্টার আমাকে দেখানো হয় ফর ড্রাগ এডিক্টস। তো আমি দেখলাম যে এত যে কষ্ট, মানুষ একটা মাদকাসক্তের যে জীবনটা দুর্বিষহ হয়ে যায়, তার পরিবারটা কষ্টের মধ্যে থাকে, এদেরকে ট্রিটমেন্ট না দিলে এরা কখনো সমাজে ফিরে আসতে পারে না। সেইগুলো দেখে আসার পর 1989-এ আমি 87-এ গেলাম, 89-এ আমি এই মানুষটা গঠন করলাম বাংলাদেশ সব শিল্পীদের নিয়ে। এবং তোমার মনে আছে যে তখন আসছিল কবির সুমন, সে আমার পেশেন্ট হয়ে গেল। সাবিনা বলল, দাঁতের সমস্যা, তুমি একটু দেখে দাও।
তো ও যখন দাঁতের সমস্যার কবির সুমন আমার পেশেন্ট হলো, তখন আমি বললাম আপনার কোনো ট্রিটমেন্ট ফি নিব না, আপনি শুধু আমাকে একটা গান দিবেন সুর করে মাদকের উপরে। তখন ওই গানটা লেখলো, তুমিও তো কণ্ঠ দিলা, সিগারেট থেকে শুরু, শেষকালে হিরোইন, মাঝখানে মাদকের দাসত্ব প্রতিদিন। এই গানটা সে লেখলো, সুর করলো, আমি, সাবিনা, সুবীর নন্দী, তুমি আর তপন চৌধুরী গাইলাম। এই টাইটেলটা মিউজিক দিতে আমি পরে টিভিতে সিরিজ প্রোগ্রাম করা শুরু করলাম। পৃথিবীর বড় বড় দেশে দেখা যায় ডাউন টাউনে, হ্যাঁ, একদম বিখ্যাত দেশে ডাউন টাউনগুলোতে দেখা যায় ছেলে মেয়েরা, যুবক যুবতীরা কিভাবে মাদক আসক্তি হয়ে রাস্তায় পড়ে পড়ে ধুকে ধুকে তারা চলছে। জানি না তাদের পরিণত কী ছিল। বাংলাদেশেও ইদানিং প্রচুর দেখা যাচ্ছে। আমরা তো চেষ্টা করি বুঝিয়ে শুনিয়ে, কতভাবে মিনতি কাকুতি করে কতভাবে বুঝিয়ে আমরা চেষ্টা করি তাদেরকে ফিরিয়ে আনতে। জানি না কত সংখ্যা ফিরে, তবে আর কি কোনো উপায় আছে তাদের মন থেকে, তাদের এই বদ চাহিদা থেকে তাদেরকে ফিরিয়ে আনার? এমন কি কোনো পন্থা বার করা যায়? আপনি না হয় ওষুধ দিতে পারলেন, রিহাবে নিলেন, কিন্তু মনটাকে কিভাবে কন্ট্রোল করবেন? হ্যাঁ, এটা কি করা যায়? এটার জন্য আমাদের সাংস্কৃতিক চর্চাগুলোকে আরও বাড়াতে হবে। আমাদের তো বিনোদনের কোনো মাধ্যম নেই আমাদের দেশে, সত্যি কথা বলতে কি। একটা ছেলে বা মেয়ে, তার একটা বয়স থাকে, তখন তার কৌতূহল, কিউরিয়াসিটি থেকে অনেক কিছু করতে চায়। পিয়ার গ্রুপ প্রেশার, একটা বন্ধুদের প্রেশার, পার্টি টার্টি হয়, সেখানে মনে করে যে মাদকটা নিলেই বোধহয় আজকে ফুর্তি করা যাবে, তাই না? পার্টিতে বোধহয় মাদকটা খেলেই একটু ডান্স করা যাবে। কিন্তু তারা জানে না যে এই যে প্রথম তারা মাদকটা নেয় যেদিন, ওই পার্টির দিন, সেই পরের দিন তার মধ্যে আবার সেটা চাড়া দেয়, মানে সে আরেকটা মাদক নিতে চায়, ফলে আস্তে আস্তে সে এডিক্টেড হয়ে যায়। সুতরাং তাকে যে অ্যাওয়ারনেস বিল্ডিংটা, সেটা আমরা মানুষ থেকে করছি, প্রতিটা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, ছেলে মেয়েদের সামনে আমরা একটা প্রেজেন্টেশন দেই যে তোমরা কখনো এই মাদক, তোমার কোনো বন্ধু যদি অফার করে তুমি না বলবা। এই জন্যই আমরা বলি যে মাদককে না বলুন। না বলার কনফিডেন্সটা গেইন করতে হবে তাকে, কারণ তাকে সুন্দরভাবে তার জীবনটাকে পরিচালিত করতে হবে। সে একটা স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যাই হবে, শিল্পী হবে, কবি হবে, কিন্তু তার স্বপ্নটাই নষ্ট হয়ে যাবে যদি সেই মাদকের মধ্যে পা দেয়। এই মেসেজটা আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের মানুষ থেকে গিয়ে গিয়ে, তুমি তো প্রথম থেকেই আছো, স্কলারশিপে স্কুলে কখন করলাম, সেই অ্যাসপিন আমার থাকতে, সেই কত বছর আগে, 30 বছর আগে। তো এইভাবে আমরা কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে, আমরা সরকারের সাথেও কাজ করছি। আপনি ফল কতটুকু পাচ্ছেন মানুষকে ফেরানোর জন্য? কিছুটা অবশ্যই হচ্ছে, তবে এইটা তো অ্যাকচুয়ালি বাংলাদেশটা তো একটা মানে এই গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট মাদক পাচার দেশ, একটা ট্রানজিট মাফিয়া চক্র যারা মাদক পাচার করে তারা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে, ফলে এখানে কিছু মাদক ঢুকে যায়। যেমন মিয়ানমার থেকে ইয়াবা আসছে, আমাদের দেশে কিন্তু আসে, অ্যাভেলেবিলিটি এখানে বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখছি আমাদের গরিব দেশ হতে পারে, ছোট দেশ হতে পারে, উন্নয়নশীল হচ্ছে, আস্তে আস্তে আমরা উন্নতির দিকে চলে যাচ্ছি। কিন্তু আমি যখন নিউ ইয়র্কে ডাউনটাউনে, টরন্টোতে দেখি ডাউনটাউনে যে তাদের তো কোনো কিছুর অভাব নেই, তাদের তো বলা কবার কিছু, তারা কেন আজকে এটার দিকে ঝুঁকছে? এই বিশ্ব থেকে বেরিয়ে আসার রাস্তা হ্যাঁ, তারা ওই জিনিসটা তাদের মাথার মধ্যে নেই যে আমার জীবনটা কি হবে। আমরা যেমন একটা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি না, তাদের সেটা নেই। বিকজ তারা মনে করে লাইফটা এনজয় করতে হবে, লেট আস এনজয়, দ্যাটস অল, লেট আস এনজয়। এখন এটা কনসিকুয়েন্সটা কি ওইটা তারা জানতে চায় না, বুঝতে চায় না। তাদের দেশে হ্যাঁ, ওইটা ট্র্যাপে তারা পা দেয়, এবং পা দেওয়ার সাথে সাথে তারা ভবিষ্যৎটা কি হয় তারা তো পরবর্তীতে দেখতেই পাই আমরা তাদের অবস্থাটা কি হয়। আমি কিন্তু সিগারেট ছেড়েছি আপনার কথায়, Right. আমি ইন্সপায়ার্ড হয়েছি, কিন্তু সবাই হয় না কেন? এর আর কি প্রতিকার থাকতে পারে? দাদা, গান শুনবো। ঠিক আছে, মায়াবু চমৎকার দাদা। দাদা যারা বাজালো ওখান থেকে শহীদ মাহমুদ, একজন ড্রামার, অত্যন্ত পুরনো, আজকে Very একজন, good. সঙ্গীত পরিচালক নিশান চৌধুরী, চমৎকার গান করে এবং পারকাশনিস্ট খুব ভালো। এখানে মাস্তান, লিটন মাস্তান তাকে ডাকি। লিটন খুব ভালো, এই রিদমিস্ট খুব ভালো করে। বহুদিন থেকে আমরা একসঙ্গে গান বাজনা করছি, এখন সে মিউজিকও করছে, মিউজিক ডিরেক্টর আছে, আর আপনার সাথে বসে আছেন ইনিও।
দাদা খুবই ভালো বাজিয়েছেন আপনারা, ধন্যবাদ। দাদা এবার আমরা আসি, এটি কথা, আমাদের অনুষ্ঠানও প্রায় শেষ দিকে। আমরা আপনাকে মূল চিনি একজন ডেন্টিস্ট হিসেবে, এরপর আপনি গান করেন, এখন তো বিশাল মানবতার মিছিলে আপনি যোগ দিয়েছেন। এত কিছুর পরেও আপনার এই যে ডাক্তারি চর্চাটা কিভাবে টিকিয়ে রেখেছেন? আসলে এইটা পেশা তো, এটাকে চালিয়ে নিতে হবে, সংসারটা তো চালাতে হবে, আহার জোগাড় করতেই হবে। গানটা আমার প্রাণ নেশা। আমার চেম্বারে তুমি গিয়ে তো দেখেছ, সবসময় যাই, রবীন্দ্রসঙ্গীত বাজে, হ্যাঁ সবসময়, চারিদিকে বাজতেছে কিন্তু রবীন্দ্রসঙ্গীত। নট অনলি দ্যাট, ফুল টুল দিয়ে সাজানো থাকে, একেবারে ভিন্ন। এবং এই যে বাজনাটা রবীন্দ্রসঙ্গীত বাজছে, এটাই কিন্তু আমার এনার্জি, শক্তি। আই ফিল নেভার ফিল টায়ার্ড। দাদা আপনারা যখন বিদেশে যান, রিপ্রেজেন্ট করেন বাংলাদেশকে, একজন বাংলাদেশি ডাক্তার হয়ে যখন ইন্টারন্যাশনালি আপনার লেকচারটা আপনি দেন, কেমন লাগে? ওইখানে তো আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। আই এম দ্য অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। আমি তো গত মাসেও তুমি জানো লন্ডনে হ্যাঁ। আমি ইন্টারন্যাশনাল ডেন্টাল মেডিকেল লেকচার দিলাম। এই সপ্তাহে আমি যাচ্ছি আমেরিকাতে, গ্রেটার নিউ ইয়র্ক ডেন্টাল মিটিং, সেখানেও লেকচার দেব। আমি কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড একজন মানুষ, গবেষণা বরাবর খেয়াল করি আমি, এবং আমি পিএইচডি করেছি এই আমার রিসার্চ নিয়ে, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভিটামিনস, পেরিওডন্টাল ডিজিজ, ডায়াবেটিস নিয়ে। ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি ডক্টরেট করেছি। তো গবেষণাটা আমি কিন্তু আমার সাথে সাথে চলে। আর আর কন্টিনিউয়াস এডুকেশনটা, বিদেশে সবাই কিন্তু তাদের চেম্বারে কিন্তু মানে সার্টিফিকেট দিতেই হবে যে ইউ আর আপডেটেড। তো সেটা আমি মানি, এই জন্য আমি বছরে বছরে বাইরে যাই, আমি নিজেকে আপডেট করি। রিসেন্ট মেডিসিনটা, রিসেন্ট টেকনোলজিটা, ট্রিটমেন্ট প্যাটার্নটা কীরকম হচ্ছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলি। দাদা অনেক 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 ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের এখানে এসে আমাদের ধন্য করলেন, আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে অনেক শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। যাবার আগে আপনাকে অনুরোধ করব, মাদক থেকে বাঁচতে হলে, দেশকে বাঁচাতে হলে কি করা যায়? এই মাদক থেকে যারা আজকে মাদক আসক্ত হয়ে শেষ হয়ে যাচ্ছে, একদিন হয়তো তারাও বড় কিছু অবদান রাখতে পারতো। ওই সেন্সে বলেছি দেশকে। তো এই নিজেকে বাঁচাতে কি করতে হবে, যদি একটু টিপস দিতেন ক্যামেরাতে, অবশ্যই। এটা আমি খুব খুশি হতাম। আসলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের আসল শিক্ষা কিন্তু শুরু হয় আমাদের গৃহ থেকে। আমরা যে পড়াশোনাটা করি সেই শিক্ষাটা কিন্তু হচ্ছে স্কুল কলেজ, কিন্তু আমরা মনে করি ওই শিক্ষাটাই আসল শিক্ষা। কিন্তু যে শিক্ষাটা আমাদের পিতামাতা দেন সেটাই কিন্তু হচ্ছে আসল শিক্ষা। সুতরাং পিতামাতা তার সন্তানদেরকে খেয়াল রাখবেন, তার সন্তানরা কার সঙ্গে মিশে, তার বন্ধুবান্ধব কারা, সে কোথায় যায়, এবং স্কুল থেকে ফেরার সময় সে দেরি কেন করে, সন্ধ্যার সময় কোথায় যাচ্ছে, এগুলো সব কিন্তু পিতামাতাকে খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে একটা বন্ধুর মতো আচরণ করতে হবে। তার যে দুঃখ কষ্ট আছে সেটার সঙ্গে আপনি শেয়ার করবেন, এবং এটা হলে তার সঙ্গে যে একটা কমিউনিকেশন গ্যাপ হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়। ফলে সে কখনোই কিন্তু খারাপ পথে পা বাড়াবে না। সে যদি কখনো তার বন্ধু তাকে অফার করে বাইরে সিগারেট বা মাদক, সে কিন্তু এসে আপনাকেই প্রথম বলবে। সুতরাং আপনি তার সঙ্গে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক রাখুন এবং সন্তানকে সবসময় দেখভাল করুন। শাসন করা তারই সাজে মানে সোহাগ করেছে। সুতরাং আপনার সন্তানকে সোহাগ করবেন ঠিক, কিন্তু শাসনটা করতেই হবে, তাহলে সে মাদক থেকে দূরে থাকবে। দর্শক, ডক্টর অনুব্রতন চৌধুরী যা বলে গেল, আমি আশা করব আপনারা আপনাদের জীবনে এগুলোকে গেঁথে নিয়ে নিজের সন্তানদের আশেপাশে যাকেই পাবেন তার প্রতি যত্ন নেবেন, তাকে শোনাবেন, তাকে মাদক থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করবেন। আপনাদের প্রতি রইল শুভেচ্ছা। তোর তরে হায় মন উড়ে যা, তুই সেথা